আসসালামু আলাইকুম, আমি মুতাসির রহমান আবিদ। আজকে আমরা আলোচনা করব সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স এই অধ্যায়টা সম্পর্কে। তো আজকে আমরা যে ক্লাসটা নিব সেটা হচ্ছে এই অধ্যায়ের উপর প্রথম ক্লাস। তো এই প্রথম ক্লাসে আমরা সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স অধ্যায়ের ইন্ট্রোডাকশনটা দেখব। তো প্রথমত আমরা যদি বলি সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী জিনিসটা কি। আমরা পরিবাহী পদার্থ সম্পর্কে জানি যে যেসব পদার্থ তড়িৎ পরিবহন করে তাদেরকে বলা হয় পরিবাহী পদার্থ। যেসব পদার্থ তড়িৎ পরিবহন করে না তাদেরকে আমরা বলে থাকি অপরিবাহী পদার্থ বা অন্তরক বলে থাকি। এখন অর্ধপরিবাহী নামটা থেকে তুমি বুঝতে পারছো এটা হচ্ছে দুইটার একটা মাঝামাঝি দশা। মাঝামাঝি দশা মানে কি? মানে হচ্ছে এর পরিবাহিতাটা পরিবাহীর তুলনায় কিছু কম, কিন্তু অন্তরক বা অপরিবাহী পদার্থের তুলনায় একটু বেশি। এই কারণে একে বলা হয় অর্ধপরিবাহী বা ইংরেজিতে বলা হয় সেমিকন্ডাক্টর। তো এই অধ্যায়টার নাম হচ্ছে সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স। তো এই অধ্যায়ের মধ্যে আমরা এখানে কিছু প্রশ্ন লিখে রেখেছি এবং কিছু টপিক লিখে রেখেছি, এই বিষয়গুলোর আলোকে আজকে আলোচনা হবে। তো প্রথম কথা হলো, আমরা সাধারণত যেসব পদার্থ দেখে অভ্যস্ত, বিভিন্ন ধরনের ধাতু, এই ধাতুগুলোর মধ্যে বা নর্মালি আমরা যেসব পদার্থ দেখি তাদের ক্ষেত্রে আমরা জানি যে তাপমাত্রা বৃদ্ধি করলে এদের রোধ বৃদ্ধি পায়, অর্থাৎ তড়িৎ পরিবাহিতা কমে। এবং আমরা একটা সূত্র জানি যে ঘটনাটা কিভাবে ঘটে, এটা যদি বলি যে এরকম একটা তুমি সূত্র করেছো, আর ইকুয়াল টু রো এল বাই এ। এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট এল দৈর্ঘ্যের কোন পরিবাহীর রোধের মান নির্ণয়ের সূত্র হচ্ছে এটা। এই সূত্র মতে তুমি দেখতে পাচ্ছ কি আর যেটা বা রোধের মান যেটা সেটা দৈর্ঘ্য বৃদ্ধির সাথে সাথে বাড়ে। এখন তাপমাত্রা বৃদ্ধি করলে কি হয়, সাধারণত পদার্থের তাপমাত্রা বৃদ্ধি করলে এর দৈর্ঘ্যটা বৃদ্ধি পায়, এবং দৈর্ঘ্যটা বৃদ্ধি পেলে কি হয়, রোধও বৃদ্ধি পায়। এবং রোধ বৃদ্ধি পেলে সাধারণত তার সাধারণত না, মানে রোধ বৃদ্ধি পেলে তার মধ্যে দিয়ে তড়িৎ পরিবাহিতা কি হয়, হ্রাস পায় বা কম হয়। তো সেই হিসাবে যদি আমরা তাপমাত্রা বৃদ্ধি করলে সাধারণত যেসব পদার্থ দেখে অভ্যস্ত সেগুলো দেখি যে দৈর্ঘ্য বৃদ্ধি পায় এবং ফলে এদের রোধ বৃদ্ধি পায়। রোধ বৃদ্ধি পেলে এদের তড়িৎ পরিবাহিতা কম হয়। কিন্তু সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ঘটনাটা কিছুটা ব্যতিক্রম। দেখো, সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে বলা আছে যে সেমিকন্ডাক্টর, এখানে একটা প্রশ্ন লিখে রেখেছি যে সেমিকন্ডাক্টরের তাপমাত্রা বৃদ্ধিতে পরিবাহিতা বৃদ্ধি পায় কেন। তার মানে প্রথম কথা এখান থেকে তুমি বুঝতে পারছো যে যেটা হচ্ছে আমার সেমিকন্ডাক্টর, তার তাপমাত্রা বৃদ্ধি করলে এর পরিবাহিতা আসলে বৃদ্ধি পায়। এটা কি কারণে? এটা আসলে দুইভাবে ব্যাখ্যা দেওয়া যায়। প্রথম কথা হলো, আমরা একদম এখন যে ব্যাখ্যাটা দেখবো সেটা হচ্ছে একদম খুবই সরল একটা ব্যাখ্যা। পরবর্তীতে ব্যান্ড তত্ত্বের মাধ্যমে এই একই প্রশ্নের উত্তরটা আমি দিব যে ব্যান্ড তত্ত্বের মাধ্যমে কিভাবে আমরা সেমিকন্ডাক্টরের তাপমাত্রা বৃদ্ধিতে পরিবাহিতা বৃদ্ধি পায় কেন সেই বিষয়টা ব্যাখ্যা করব। তো প্রথমত আমরা একটা সেমিকন্ডাক্টরের যদি উদাহরণগুলো দেখি যে কি কি পদার্থ আমাদের সেমিকন্ডাক্টর, তাহলে আমাদেরকে বলতে হয় যে সেমিকন্ডাক্টরের উদাহরণগুলো এখান থেকে একটু লিখে দিচ্ছি। যে সেমিকন্ডাক্টর অনেক রকম হয়, এর মধ্যে হতে পারে আমার সিলিকন, জার্মেনিয়াম, এইগুলো হলো কমন, যে সিলিকন, জার্মেনিয়াম, এরপরে আছে কার্বন। এর পরবর্তীতে আরো কিছু পদার্থের নাম লেখা আছে, এগুলো একটু দেখে নিবা, যে ক্যাডমিয়াম সালফাইড। এর পরবর্তীতে আছে গ্যালিয়াম আর্সেনাইড। গ্যালিয়াম আর্সেনাইড, ক্যালসিয়াম, কি ক্যাডমিয়াম সালফাইড, সিলিকন, জার্মেনিয়াম, কার্বন, এরা হচ্ছে আমার কি অর্ধপরিবাহী। তো এসব অর্ধপরিবাহী সম্পর্কে আমরা যখন দেখব, এসব অর্ধপরিবাহীর ক্ষেত্রে বিষয়টা কি, যে ধরো আমার একটা যেটাকে বলে সিলিকন খণ্ড, বা সিলিকন খণ্ড না, ধরো একটা জার্মেনিয়ামের খণ্ড আছে। তো এটার মধ্যে অবশ্যই অসংখ্য জার্মেনিয়াম ধাতু থাকবে। তো জার্মেনিয়াম আমরা জানি এটা হলো একটা চতুর্যোজী মৌল, অর্থাৎ এর যোজনী হলো 4। তো এরকম যদি চিন্তা করো যে এরকম একটা জার্মেনিয়াম, এর যোজনী কত, 4। তার মানে তুমি চাইলে 4টা ইলেকট্রন দিয়ে দেখাতে পারো বিষয়টাকে। এখন এটা যদি একটা জার্মেনিয়ামের খণ্ড হয়, তার মানে এর পাশাপাশি আরো অনেক জার্মেনিয়াম পরমাণু থাকবে। তো ধরো এইখানে একটা জার্মেনিয়াম পরমাণু আছে, এইখানে একটা জার্মেনিয়াম পরমাণু আছে, এই জায়গার মধ্যে একটা আছে, এই জায়গার মধ্যে একটা আছে। তো অসংখ্য জার্মেনিয়াম পরমাণু থাকবে। এখন এই জার্মেনিয়াম পরমাণুর ক্ষেত্রে আমরা জানি যে প্রত্যেকটা জার্মেনিয়াম পরমাণুর যোজনী কত, 4। তার মানে সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন কয়টা, 4টা। তো তার মানে এই এখানে দেখো একটা এরকম বন্ড ফরমেট হবে। এখানে তো 4টা ইলেকট্রন, এখানে আমি এইগুলোকে ক্রস আকারে দেখাচ্ছি, এগুলো ধরো ক্রস আকারে দেখালাম। আবার এখানে ধরো এরকম ক্রস 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 থাকবে মানে ইলেকট্রন, আর এখানে দেখো একটা বন্ধন গঠন হবে। আবার এই ক্ষেত্রে দেখো এখানে একটা এরকম ইলেকট্রন, এখানে ইলেকট্রন, এখানে ইলেকট্রন, আর এখানে একটা বন্ধন গঠন হবে। আবার একইভাবে এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, মানে চতুর্যোজনী তো এই কারণে, আর এখানে আরেকটা ইলেকট্রন। তো দেখো এই যে মাঝখানে যে বন্ধনটা গঠিত হয়েছে এটা কি বন্ধন, এটা হলো একটা সমযোজী বন্ধন।
এগুলো কি মূলত সমযোজী বন্ধন। এই সমযোজী বন্ধনগুলো নরমালি জার্মেনিয়াম খণ্ডে আমরা দেখতে পাই, এবং এই বন্ধন সৃষ্টি করলে ঘটনাটা কি দেখো, জার্মেনিয়ামের সর্ববহিস্থ শক্তি স্তরে 8টা ইলেকট্রন পূর্ণ থাকলে সে স্থিতিশীল হয়ে যাবে। এখন এই ক্ষেত্রে দেখো ইলেকট্রনের সর্ববহিস্থ শক্তি জার্মেনিয়ামের সর্ববহিস্থ শক্তি স্তরে 8টা ইলেকট্রন আছে, তার মানে এই জার্মেনিয়াম কি অপরিবাহীর মতো আচরণ করবে। এবং নিম্ন তাপমাত্রায় বা যেটাকে বলি কি যখন তাপমাত্রা কম থাকে, তাপমাত্রা কম থাকলে আসলেই জার্মেনিয়াম অপরিবাহীর মতো আচরণ করে। কারণ কি, সর্ববহিস্থ শক্তি স্তরে যেহেতু অলরেডি 8টা ইলেকট্রন ফুলফিল, তাহলে তার তো আসলে বিদ্যুৎ পরিবহন করার কথা না। তো কি কারণে তাপমাত্রা বৃদ্ধি করলে আসলে জার্মেনিয়ামের পরিবাহিতাটা বৃদ্ধি পায়, সেটা তুমি এখান থেকে বুঝতে পারো। যখন তুমি এখানে তাপমাত্রা বৃদ্ধি করবা, তখন কি হবে, এই যে আমার বন্ধনগুলো আছে এই বন্ধনগুলো ভেঙে যাবে, এই বন্ধনগুলো ব্রেক করবে, এই বন্ধনগুলো ভেঙে যাবে, এই বন্ধনগুলো ভেঙে যাবে। এখন এইভাবে যখন বন্ধনগুলো ভেঙে যাবে, তখন এই ইলেকট্রনগুলো চলাচল করতে পারে, বা এখানে এই ইলেকট্রনগুলো মুভ করবে। যখন ইলেকট্রন চলাচল করে তখন কিন্তু পরিবাহিতা সৃষ্টি হয়। তার মানে এই ইলেকট্রন যখন আমরা তাপ প্রয়োগ করলাম, তাপমাত্রা বৃদ্ধি করলাম, তখন এই বন্ধনগুলো ভেঙে গেল এবং জার্মেনিয়াম খণ্ডটা তড়িৎ পরিবাহিতা প্রদর্শন করলো। তো এখান থেকে তুমি বুঝতে পারছো যে কি কারণে আসলে তাপমাত্রা বৃদ্ধি করলে পরিবাহিতাটা বৃদ্ধি পায়। কারণ হলো এরকম বন্ধনগুলো ভেঙে যায়, ভেঙে গিয়ে ইলেকট্রনগুলো মুক্ত হয়ে চলাচল শুরু করে, বিচরণ করে, তখন আমরা এই ঘটনাটা দেখতে পাই, অর্থাৎ তড়িৎ পরিবাহিতাটা বৃদ্ধি পায় জার্মেনিয়ামের ক্ষেত্রে। এটা আমরা দেখলাম একদম জেনারেল একটা সেন্স। পরবর্তীতে আমরা ব্যান্ড তত্ত্বের আলোকে বিষয়টা ব্যাখ্যা করার চেষ্টা করব। তো এটা আমার চলে গেল যে সেমিকন্ডাক্টরের তাপমাত্রা বৃদ্ধিতে কি কারণে আমার তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পায়, সেটা আমরা দেখলাম। এবার আমরা যে বিষয়টা দেখবো সেটা হলো শক্তি স্তর এবং শক্তি ব্যান্ড। এই দুইটার মধ্যে আসলে তফাৎটা কি। প্রথম কথা হলো শক্তি স্তর সম্পর্কিত ধারণা তোমাদের মোটামুটি ক্লিয়ার, যে শক্তি স্তরটা কি, পরমাণুর বাইরে মানে নিউক্লিয়াসের বাইরে যে কক্ষপথে ইলেকট্রন আবর্তন করে তাকে বলা হয় শক্তি স্তর। তাহলে ইলেকট্রনের নিউক্লিয়াসের বাইরে যে কক্ষপথে ইলেকট্রন আবর্তন করে তাকে বলা হয় শক্তি স্তর। এখন শক্তি ব্যান্ড যেটা, এই আইডিয়াটা হলো নতুন। এটার ব্যাপারে যদি আমি একটু বলি, যে এইভাবে ধরে নাও, এই অংশটা মুছে দিয়ে আমি একটু দেখাচ্ছি যে আসলে বিষয়টা কি। যে ধরো আমার এটা একটা মেটাল, যে কোনো একটা মেটাল মানে ধাতু, এটা একটা মেটাল, এটা একটা মেটাল, এটা একটা মেটাল, 4টা ধাতু। এখন এই ধাতুগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন, মানে এইগুলোর মধ্যে একটা ধাতু আরেকটা ধাতুর মধ্যে কোনো প্রভাব বিস্তার করে না। তার মানে এদের মধ্যে একটা এরকম ডিস্টেন্স আছে যার কারণে এই ধাতুগুলো একটা আরেকটার উপর কোনো প্রভাব বিস্তার করে না। তো আমরা সাধারণত একটা বিষয় জানি যে ইলেকট্রন কিন্তু যে মানে ইলেকট্রনের যে কক্ষপথ, এই কক্ষপথের একটি শক্তি আছে নির্দিষ্ট পরিমাণ, এবং সেই কক্ষপথে আবর্তনশীল প্রত্যেকটা ইলেকট্রনের শক্তি সেই শক্তি স্তরের শক্তির সমান হয়ে থাকে। মানে আমি বিষয়টা বলছি এরকম, যে ধরো এটা একটা নিউক্লিয়াস, নিউক্লিয়াস থেকে এরকম ধরো এটা প্রথম শক্তি স্তর, এটা দ্বিতীয় শক্তি স্তর, এটা তৃতীয় শক্তি স্তর। এই শক্তি স্তরের প্রতিটা শক্তি স্তরের একটা নির্দিষ্ট শক্তি আছে। এই শক্তি স্তরের শক্তি আছে একটা নির্দিষ্ট পরিমাণে, এই শক্তি স্তরের এরকম একটা নির্দিষ্ট শক্তি আছে, এই শক্তি স্তরের একটা নির্দিষ্ট শক্তি আছে। এখন এই শক্তি স্তরে ধরো এরকম একটা দুইটা ইলেকট্রন আছে, এই দুইটা ইলেকট্রনেরই শক্তি কার সমান হবে, এই শক্তি স্তরের যেই শক্তি তার সমান হবে। এই শক্তি স্তরের শক্তির সমান শক্তি সম্পন্ন ইলেকট্রন এই শক্তি স্তরে আবর্তন করবে, আবার এই শক্তি স্তরের সমান শক্তি সম্পন্ন ইলেকট্রন এই শক্তি স্তরে আবর্তন করবে। তো তার মানে প্রতিটা মানে প্রতিটা ইলেকট্রনের একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি থাকবে, এটা কিন্তু আমরা জানছি যে প্রতিটা ইলেকট্রনের একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি থাকে। তো এবং উচ্চতর শক্তি স্তর যেগুলো, উচ্চতর শক্তি স্তরে গেলে শক্তির মানটা আসলে ক্রমশ বৃদ্ধি পায়। উচ্চতর শক্তি স্তর বলতে আমি কি বোঝাচ্ছি, যে ধরো এটা যদি নিউক্লিয়াস থেকে কাউন্ট করো, এই দূরত্বটা হলো R1, এখান থেকে ধরো দ্বিতীয় শক্তি স্তরের দূরত্বটা ধরো R2, এখান থেকে ধরো এই তৃতীয় শক্তি স্তরের দূরত্বটা R3। তার মানে দেখো R3 ইজ গ্রেটার দেন R2 ইজ গ্রেটার দেন R1। এবং যদি তুমি R3 এর এনার্জিকে E3 দিয়ে প্রকাশ করো, R2 এর এনার্জিকে E2 দিয়ে প্রকাশ করো, এবং R1 এর এনার্জিকে E1 দিয়ে প্রকাশ করো, মানে তাহলে কি হবে, এই ক্ষেত্রে সিকোয়েন্সটা হবে সি। মানে উচ্চতর শক্তি স্তরে শক্তির মানও বেশি হয়ে থাকে, সেটাই আমি বোঝাতে চাচ্ছিলাম। তো শক্তি ব্যান্ডের বিষয়টা আমি আলোচনা করব। তো এখন শক্তির ব্যান্ডের বিষয়টা আসলে কি, যে ধরো এগুলো কি বিচ্ছিন্ন পরমাণু, এরা বিচ্ছিন্ন পরমাণু, এর উপর এর কোনো প্রভাব নাই, এর উপর এর কোনো প্রভাব নাই। তো ধরো
এই মেটালের প্রথম শক্তি স্তর নিয়ে আমরা কাজ করছি। এই মেটালের প্রথম শক্তি স্তর নিয়ে কাজ করছি। ধরো যে এটাই যেটা আঁকলাম এটাই ধরো আর তার প্রথম শক্তি স্তর, এটা ধরো যে নিউক্লিয়াস, আর এটা ধরো প্রথম শক্তি স্তর। এর ক্ষেত্রেও এটা নিউক্লিয়াস, এটা হলো প্রথম শক্তি স্তর, এটা নিউক্লিয়াস, এটা প্রথম শক্তি স্তর, এটা নিউক্লিয়াস, এটা প্রথম শক্তি স্তর। তো এইভাবে ধরো যদি চিন্তা করো, তাহলে আমরা ধরো এই প্রথম যে শক্তি স্তর, যেহেতু আমরা ধাতু সেম নিলাম, সবগুলোকে এম দিয়ে প্রকাশ করছি, এর মানে আবার ধাতু চারটা একই, যে কোনো একটা ধাতু সেম টাইপের চারটা ধাতু আছে। তো এদের প্রথম শক্তি স্তরের শক্তি কত? সমান। প্রথম শক্তি স্তরের শক্তি সমান। তার মানে ধরো এর শক্তি যদি প্রথম শক্তি স্তরের শক্তি যদি হয় আমার সামথিং জুল, ধরো 10 জুল, এমনি ধরলাম আর কি, এটা বোঝানোর স্বার্থে। তো এর শক্তিটা 10 জুল, এর শক্তিটাও 10 জুল, এর শক্তিটাও 10 জুল। মানে এই শক্তি স্তরের শক্তি ধরার মানে কি, এখানে আবর্তনশীল ইলেকট্রনের শক্তি হতো 10 জুলই। কারণ কি, ওই শক্তি স্তরের জুল পরিমাণ শক্তি নিয়েই আসলে আমার ইলেকট্রনটা আবর্তন করে। তার মানে পরোক্ষভাবে আমি বলছি কি, এখানে যে ইলেকট্রনগুলো আছে এই প্রথম শক্তি স্তরে আবর্তন করছে তার শক্তি 10 জুল, এখানে যে ইলেকট্রনটা আবর্তন করছে সেই ইলেকট্রনের শক্তি 10 জুল, এখানে যে ইলেকট্রনটা আবর্তন করছে তারও 10 জুল, এখানে যে ইলেকট্রনটা আবর্তন করছে তারও শক্তি 10 জুল। তো 10 জুল শক্তি সম্পন্ন ইলেকট্রনগুলো এখানে আবর্তন করছে প্রত্যেকটা পরমাণুর এই কক্ষপথে। তো এদের যদি শক্তি সমান হয়ে থাকে, তাহলে আমরা ধরো একটা কাজ করছি যে কাজটা করব সেটা হলো, আমরা এখান থেকে নিউক্লিয়াসের দূরত্বটা, নিউক্লিয়াস থেকে ধরো এটা এটা হলো নিউক্লিয়াসের যেই, মানে নিউক্লিয়াস থেকে দূরত্বটা আমরা আসলে কাউন্ট করতে যাচ্ছি। তো এটা ধরো যে প্রথম শক্তি স্তর, তো এটা ধরে নিলাম কি এটা হলো আমার প্রথম শক্তি স্তর, প্রথম শক্তি স্তর না, আমি ধরো এখানে এনার্জি লেভেল লিখছি, মানে শক্তির মানটা কত সেটা বোঝাতে চাচ্ছি। এটা ধরো শক্তির মান, এখানে শক্তি বোঝাতে চাচ্ছি, আর এখানে কি এটা হলো আমার কততম শক্তি স্তর। আচ্ছা থাক, এটাই ধরো যে এখানে শক্তি প্রকাশ করার চেষ্টা করছি। তো এই চারটা ইলেকট্রন এর জন্য আমরা, মানে চারটা পরমাণুর ইলেকট্রনের জন্য, মানে প্রথম কক্ষপথের ইলেকট্রনের জন্য যদি আমরা শক্তির একটা গ্রাফ অঙ্কন করি, তাহলে আমরা দেখব কি প্রতি ক্ষেত্রে আমরা 10 জুল পরিমাণ শক্তি পাচ্ছি। কারণ কি, একই ধাতুর প্রথম শক্তি স্তরে আবর্তনশীল ইলেকট্রনের শক্তি সমান হবে। এখন কথা হলো শুধুমাত্র প্রথম শক্তি স্তর না, দ্বিতীয় শক্তি স্তরে আবর্তনশীল ইলেকট্রনগুলো পরস্পর শক্তি সমানই হবে। তো তার মানে কি, এই প্রথম শক্তি স্তরের জন্য ধরো প্রথম এই পরমাণুর জন্য যখন আমরা শক্তি কাউন্ট করব, তখন দেখব এরকম একটা মানে 10 জুল পরিমাণ শক্তি পেলাম। এখানে ধরো 10 জুল, 10 জুল, হ্যাঁ 10। এর পরবর্তীতে এটার জন্য যখন দেখব, এটার জন্য তখনও আমরা দেখবো এরকম 10 জুল। আবার এটার জন্য যখন দেখবো সেটাও 10 জুল, এটার জন্য তখন দেখবো তখনও 10 জুলই শক্তি পাবো। কিন্তু যদি আমরা এই পরমাণুগুলোকে কি করি, ঘন সন্নিবিষ্ট করি, তার মানে এদের এই প্রথমত আমরা যখন চিন্তা করছিলাম তখন এদেরকে বিচ্ছিন্ন হিসাবে কল্পনা করতাম। কিন্তু এখন ধরে নাও যে আমরা চিন্তা করছি যে এরা হলো তোমার পরস্পর মানে ঘন সন্নিবিষ্ট, মানে কাছাকাছি আসবে এবং একটা পরমাণুর উপর আরেকটা পরমাণুর একটা প্রভাব থাকবে। তো যদি এরকম প্রভাব বলয়ের ভিতরে চলে আসে, তখন যে ঘটনাটা ঘটে যে এই শক্তির মানটা আসলে তারতম্য ঘটে। ধরো কিছু পরমাণুর ক্ষেত্রে আমরা শক্তির মানটা ধরো 10 জুলের কিছু বেশি পাই, আবার ধরো কিছু ক্ষেত্রে কিছু কম পাই। তো এখানে তো আমি চারটা দিয়ে দেখাচ্ছি, কিন্তু ধরো আমরা সাধারণত যেসব ধাতু নিয়ে ডিল করি সেখানে কিন্তু অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি আমার এই ধাতব পরমাণু থাকে, এবং এদের প্রত্যেকটার ক্ষেত্রে যদি আমরা এই শক্তিগুলো দিয়ে একটা গ্রাফ অঙ্কন করি, তখন আমরা এরকম এরকম বিন্দু পাবো অসংখ্য। কিছু ক্ষেত্রে বেশি হবে, কিছু ক্ষেত্রে কম হবে, কিছু ক্ষেত্রে বেশি 10 জুলের বেশি, কিছু ক্ষেত্রে কম, কিছু ক্ষেত্রে বেশি, কিছু ক্ষেত্রে কম, এরকম এরকম অসংখ্য। এরকম যখন আমরা মানে একটা নির্দিষ্ট একটা ডোরার মতো একটা অংশ পাবো, ঠিক আছে, একটা পাল্লা পাবো। পাল্লা মানে কি, পাল্লা মানে আর কি একটা এরকম একটা জিনিস যেটা একটা নির্দিষ্ট রেঞ্জ আছে, মানে একদম স্পেসিফিক ভ্যালু নাই কিন্তু একটা নির্দিষ্ট রেঞ্জ আছে, একে বলি আমরা পাল্লা। তো এরকম একটা পাল্লা সৃষ্টি হবে। তো এটাকে যদি আমি ডটেড লাইন দিয়ে বুঝাই, তাহলে এরকম একটা পাল্লা সৃষ্টি হবে। তো এই পাল্লার ডটগুলো আমরা কিভাবে পেয়েছি, এই শক্তিগুলোকে এখানে প্লট করি। শক্তিগুলো এরকম হয়েছে যে কিছু ক্ষেত্রে বেশি, কিছু ক্ষেত্রে কম, কিছু ক্ষেত্রে বেশি, কিছু ক্ষেত্রে কম, এভাবে হতে 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 এরকম একটা ব্যান্ড বা পাল্লা সৃষ্টি করলো, এবং একে আমরা বলে থাকি শক্তি ব্যান্ড। তো তার মানে শক্তি ব্যান্ড বিষয়টা আসলে আমার মনে হয় ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। যে শক্তি ব্যান্ডের আইডিয়াটা কি, যে এখানে বিভিন্ন ধরনের একই শক্তি স্তরের মধ্যে আবর্তনশীল একই কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের শক্তির তারতম্যের ফলে এরকম এই যাকে ব্যান্ড বলি, বা যাকে বলি শক্তি শক্তি ব্যান্ড বা শক্তি পাল্লা, সেটা সৃষ্টি হয়েছে।
তো আমার মনে হয় এই বিষয়টা ক্লিয়ার যে শক্তি ব্যান্ডটা আসলে কি কারণে সৃষ্টি হয়। তো তার মানে এখন যদি আমি একটু সংজ্ঞাটা বলি যে শক্তি ব্যান্ডটা আসলে কি। শক্তি ব্যান্ডের সংজ্ঞাটা এইভাবে দেওয়া হয়, যখন পরমাণুগুলোকে ঘন সন্নিবিষ্ট করা হয়। এই যে দেখো এখানে যখন বিচ্ছিন্ন ছিল তখন কিন্তু ঘন সন্নিবিষ্ট করা হয়েছিল না, এবং এদের একটার উপর আরেকটার প্রভাব ছিল না, এবং তখন এরকম শক্তি ব্যান্ড সৃষ্টিও হয় নাই। তো তো কখন শক্তি ব্যান্ডটা সৃষ্টি হবে? যখন পরমাণুগুলোকে ঘন সন্নিবিষ্ট করা হবে, অর্থাৎ একটাকে আরেকটার প্রভাব বলয়ের ভিতরে নিয়ে আসা হবে। তখন কি হবে? একই কক্ষপথে পথে আবর্তনশীল ইলেকট্রনগুলোর মধ্যে শক্তির তারতম্য ঘটবে, এবং এই শক্তির তারতম্যের ফলে একটা সর্বনিম্ন মান এবং একটা সর্বোচ্চ মান পাওয়া যাবে। এদের মধ্যবর্তী যে পরিসরটা বা এদের মধ্যবর্তী যে ব্যবধানটা, এই ব্যবধানটা দিয়ে আমরা একটা পাল্লা পাবো। এই পাল্লাকে আমরা বলে থাকি শক্তি ব্যান্ড। তাহলে শক্তি ব্যান্ডটা কি? এটা হলো পরমাণু সমূহকে যখন ঘন সন্নিবিষ্ট করা হয়, তখন পরমাণুর একই কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনগুলোর মধ্যে শক্তি তারতম্য ঘটে, এবং এই শক্তি তারতম্যের ফলে একটা সর্বনিম্ন মান এবং একটা সর্বোচ্চ মানের মধ্যে আমরা একটা পাল্লা পাই। তো এই পাল্লাকে বলা হয় আমার শক্তি ব্যান্ড। ঠিক আছে? তো ধরো এটা প্রথম শক্তি স্তরের জন্য শক্তি ব্যান্ড, তো এই পরমাণুর যদি আরো দ্বিতীয় শক্তি স্তর থাকতো, তাহলে দ্বিতীয় শক্তি স্তরের জন্য একটা শক্তি ব্যান্ড সৃষ্টি হবে। কারণ কি, মানে একই কক্ষপথ, মানে এটা হতে পারে দ্বিতীয় কক্ষপথ, এটা তৃতীয় কক্ষপথ হতে পারে, মানে একই কক্ষপথের ইলেকট্রনগুলোর মধ্যে শক্তির তারতম্যের ফলে এরকম ব্যান্ডটা সৃষ্টি হয়ে থাকে। তো তার মানে ধরো এটা প্রথম শক্তি স্তরের জন্য শক্তি ব্যান্ড, এটা ধরো এরকম দ্বিতীয় শক্তি স্তরের জন্য শক্তি ব্যান্ড, এরকম তৃতীয় শক্তি স্তরের জন্য শক্তি ব্যান্ড, চতুর্থ শক্তি স্তরের জন্য শক্তি ব্যান্ড, এরকম আমরা পেতে পারি। তো শক্তি ব্যান্ড বিষয়টা যদি আমার এখন ক্লিয়ার হয়ে যায়, তাহলে আমরা এখন যে বিষয়টা দেখব সেটা হলো যোজন ব্যান্ডটা কি। তো যোজন ব্যান্ডটা জানার জন্য আমার আসলে যে বিষয়টা জানা দরকার সেটা হলো যোজন ইলেকট্রনটা কি। তো আচ্ছা, যোজন ইলেকট্রনটা কি আমরা যদি জানতে চাই, যে যোজন ব্যান্ড জানার জন্য আমার দরকার হলো যোজন ইলেকট্রন সম্পর্কে জানা, বা যাকে ভ্যালেন্স ইলেকট্রন বলা হয়। সেই বিষয়টা কি? পরমাণুর বহিস্থ শক্তি স্তরে যে ইলেকট্রন তাকে বলা হয় যোজন ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রন বা ভ্যালেন্স ইলেকট্রন। তো যোজন ব্যান্ডের সংজ্ঞাটা এইভাবে দিবা। দেখো এই দুইটা হলো একদম, এই দুইটার সংজ্ঞা দেওয়া খুবই ইজি। কিভাবে? যোজন ব্যান্ডের সংজ্ঞা দেওয়ার আগে প্রথমত বলবা যে যোজন ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রন কি। এভাবে বলবা যে পরমাণুর সর্ববহিস্থ শক্তি স্তরের ইলেকট্রনকে বলা হয় যোজ্যতা ইলেকট্রন বা যোজন ইলেকট্রন। এরপরে বলবা যোজন ইলেকট্রনের শক্তির তারতম্যের ফলে যে ব্যান্ড সৃষ্টি হয় বা যে পাল্লা সৃষ্টি হয় তাকে বলা হয় যোজন ব্যান্ড। ঠিক আছে? আবার বলছি, যোজন ব্যান্ডের সংখ্যাটা প্রথমত যোজন ইলেকট্রনের সংখ্যাটা দিয়ে দিবা। যোজন ইলেকট্রনটা কি? পরমাণুর বহিস্থ শক্তি স্তরের ইলেকট্রনগুলোকে বলা হয় যোজন ইলেকট্রন। যোজন ইলেকট্রনের শক্তির তারতম্যের ফলে যে ব্যান্ড সৃষ্টি হয় বা যে পাল্লা সৃষ্টি হয় তাকে বলা হয় যোজন ব্যান্ড। এবার পরিবহন ব্যান্ডটা কি? একইভাবে প্রথম কথা হলো পরিবহন ইলেকট্রনের সংজ্ঞা দিবা। ওই সময় যোজন ইলেকট্রনের সংজ্ঞাটা প্রথমে দিয়েছিলে, এখন পরিবহন ইলেকট্রনের সংজ্ঞাটা দিবা। তো তার মানে পরিবহন ইলেকট্রনটা কি? সেটা হলো যোজ্যতা স্তরের মুক্ত ইলেকট্রন। দেখো, যোজ্যতা স্তরের সব ইলেকট্রন কিন্তু বিদ্যুৎ পরিবহনে অংশগ্রহণ করে না। স্পেসিফিকলি যেসব ইলেকট্রন যোজ্যতা স্তর থেকে মুক্ত হতে পারে তারাই মূলত মানে তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে। তার মানে এইভাবে বলবা যে যোজ্যতা স্তরের মুক্ত ইলেকট্রনগুলোকে বলা হয় পরিবহন ইলেকট্রন। যোজ্যতা স্তরের মুক্ত ইলেকট্রনগুলোকে বলা হয় পরিবহন ইলেকট্রন। ঠিক আছে? যোজ্যতা স্তরের মুক্ত ইলেকট্রনগুলোকে বলা হয় পরিবহন ইলেকট্রন। পরিবহন ইলেকট্রনের শক্তির তারতম্যের ফলে যে ব্যান্ড সৃষ্টি হয় বা যে পাল্লা সৃষ্টি হয় তাকে বলা হয় পরিবহন ব্যান্ড, ইংরেজিতে বলা হয় কন্ডাকশন ব্যান্ড। আমার মনে হয় বিষয়টা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। সংজ্ঞা দুইটা খুবই ইজি। যোজন ব্যান্ড বলার আগে আগে যোজন ইলেকট্রনের সংখ্যাটা দিবা, পরিবহন ব্যান্ড বলার আগে আগে পরিবহন ইলেকট্রনের সংখ্যাটা দিবা। পরবর্তীতে ব্যান্ড যে অংশটা, ব্যান্ডে আসলে কি ঘটনা ঘটে, যে আমরা জানতাম যে একই কক্ষপথে আবর্তনশীল বিভিন্ন ইলেকট্রনের মধ্যে শক্তি তারতম্য ঘটে। একই কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনগুলোর মধ্যে শক্তি তারতম্য ঘটে, এর ফলে এরকম একটা নির্দিষ্ট পরিসর সৃষ্টি হয় বা একটা নির্দিষ্ট পাল্লা সৃষ্টি হয়। একে আমরা বলে থাকি কি? শক্তি ব্যান্ড। তো শক্তি স্তর, শক্তি ব্যান্ড, এখন দেখলাম যোজন ব্যান্ড, পরিবহন ব্যান্ড। তো পরবর্তীতে আমরা এখন যদি যাই, পরবর্তীতে যেটা চলে আসে সেটা হলো নিষিদ্ধ ব্যান্ড। তো নিষিদ্ধ ব্যান্ড বলার আগে আমি আসলে যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের বিষয়টা আরেকটু ক্লিয়ার করি। যে ধরো এরকম একটা গ্রাফ আঁকলাম, তো এখানে ধরো যে এটা আমার হলো সর্ববহিস্থ শক্তি স্তর থেকে, মানে সর্ববহিস্থ শক্তি স্তরে আবর্তনশীল ইলেকট্রন
যে ব্যান্ডটা গঠন করে সেই ব্যান্ডটা হলো এটা, অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি এটা হলো আমার যোজন ব্যান্ড। এটা কি? যোজন ব্যান্ড। যোজন ব্যান্ড, ঠিক আছে? যোজন ব্যান্ড, এটা কি? আমার যোজন ব্যান্ড। তো যোজন ব্যান্ডের উপরে আরেকটা ব্যান্ড থাকে, সেটা হলো পরিবহন ব্যান্ড। ধরো এটা হলো আমার সেই পরিবহন ব্যান্ড। তো এই পরিবহন ব্যান্ড হলো থাকে যোজন ব্যান্ডের উপরে, ঠিক আছে? ক্ষেত্র বিশেষে যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ড ওভারল্যাপও করতে পারে, সেটাও আমরা দেখব। তো যোজন ব্যান্ড এটা কি? পরিবহন ব্যান্ড বা কন্ডাকশন ব্যান্ড, পরিবহন ব্যান্ড। তো বিষয় দুটার মধ্যে যদি আমরা তফাৎটা বলি যে যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ডটা কি, সেটা তো আমরা বললামই। এখন যে বিষয়টা, যে যোজন ব্যান্ডের যেসব ইলেকট্রন পরিবহন ব্যান্ডে চলে যেতে পারে, সেসব ইলেকট্রন হলো তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে। যোজন ব্যান্ড থেকে ইলেকট্রন যদি পরিবহন ব্যান্ডে চলে যেতে পারে, মানে এখান থেকে ইলেকট্রন যদি এখানে যেতে পারে, তাহলে সেই ইলেকট্রনটা তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করতে পারে। কিন্তু মাঝখানে যে ব্যবধানটা আছে, এই ব্যবধানের উপর ভিত্তি করে ইলেকট্রন অনেক সময় এখান থেকে এখানে যেতেও পারে, আবার নাও যেতে পারে। আমরা অন্তরক বা অপরিবাহীর ক্ষেত্রে আসলে বিষয়টা এরকম দেখি যে যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মাঝখানে ডিস্টেন্সটা হচ্ছে এত বেশি যে এখান থেকে ইলেকট্রন চাইলে এখানে আর যেতে পারে না। তো তখন ইলেকট্রনটা, মানে ওই পদার্থটা আসলে অপরিবাহীর ন্যায় আচরণ করে বা অন্তরকের ন্যায় আচরণ করে। তো নিষিদ্ধ ব্যান্ডটা কি? নিষিদ্ধ ব্যান্ডটা হচ্ছে এই দুইটা ব্যান্ডের মধ্যবর্তী যে অংশটা, দেখো এই যে এটা তো পরিবহন ব্যান্ড আর এটা তো আমার যোজন ব্যান্ড, এই দুটার মাঝখানে যেই ফাঁকা যেই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হলো আমার নিষিদ্ধ ব্যান্ড। এটা কি? আমার নিষিদ্ধ ব্যান্ড। নিষিদ্ধ ব্যান্ড, ঠিক আছে? এটা কি? আমার নিষিদ্ধ ব্যান্ড। তাহলে সংজ্ঞাটা কিভাবে দেয়া হয়? যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মাঝখানে যে ব্যান্ড, তাকে বলা হয় নিষিদ্ধ ব্যান্ড। আর নিষিদ্ধ ব্যান্ডের মধ্যে দেখো, এখানে কিন্তু আসলে আমরা একটা শক্তি বুঝাচ্ছি। এখানে যেই রিপ্রেজেন্টেশনটা, এখানে কিন্তু বিভিন্ন রকম শক্তির খেলা হচ্ছে। তো এখন ধরো যে এই জায়গার মধ্যে এই যে অংশটা, এখানে ধরো যে 10 জুল পরিমাণ শক্তি, এটা হলো সেই 10 জুল পরিমাণ শক্তিকে নির্দেশ করছে। আর এখানে ধরো 20 জুল পরিমাণ শক্তি, এই নিম্ন যে অংশটা, নিচের অংশটা, এই নিচের শক্তি স্তরের, মানে নিচের অংশটার শক্তি হলো আমার 20 জুল। তো এইখান থেকে যদি আমি একটা ইলেকট্রনকে এইখানে নিয়ে যেতে চাই, তাহলে আমার কি করতে হবে? তাকে 10 জুল পরিমাণ শক্তির যোগান দিতে হবে। অলরেডি যেহেতু 10 জুল আছে, তার মানে আরো 10 জুল যদি শক্তি দাও, তাহলে এই নিষিদ্ধ যোজন ব্যান্ড থেকে ইলেকট্রনটা কি করবে? আমার পরিবহন ব্যান্ডে স্থানান্তরিত হবে। তো পরিবহন ব্যান্ডের ধরো এটাকে যদি তুমি 15 জুল শক্তি দাও, তাহলে কি হবে? দেখো তো, 15 জুল দিলে কিন্তু সে উপরে যেতে পারবে না এবং নিচে যেতেও পারবে না। তার মানে 15 জুল দিলে আসলে সে এখান থেকে বের হবে না। তো তার মানে শক্তির কিছু মান আছে, যেই মানগুলো আসলে সেই মান হলে ইলেকট্রনটা আসলে পরিবহন ব্যান্ডে যায় না। তো এই মানগুলোকে বলা হয় মূলত কি? এই যে রেঞ্জটা, ধরো এই 10 জুল থেকে এই এই যে পরিসরটা, এই যে রেঞ্জটা, এই রেঞ্জটাই হলো আমার কি, মানে এখানে যে শক্তির রেঞ্জটা, সেই শক্তির রেঞ্জটাকে বলা হয় নিষিদ্ধ শক্তি ব্যবধান। আর নিষিদ্ধ শক্তি অঞ্চলটা কি? এই মাঝখানে যে অঞ্চলটা, এই মাঝখানের অঞ্চলে কোনো ইলেকট্রন থাকতে পারে না। কি কারণে থাকতে পারে না? কারণ হলো এখানে থাকতে হলে তো আসলে এই জায়গার মধ্যে ইলেকট্রন থাকার কোনো সুযোগ নেই। কারণ হলো আমার এখানে তো আসলে কিছুর অবস্থানই নেই, মানে এখানে থাকার মতো পরিবেশই নেই। তো এরকম হলে আমার কি হয়? নিষিদ্ধ শক্তি অঞ্চল হয়। তো এটাকে বলা হয় ফরবিডেন এনার্জি রিজিয়ন। তো এই মাঝখানে যে অংশটা, সেটা হলো আমার ফরবিডেন এনার্জি রিজিয়ন, বা যাকে বলছি আমরা নিষিদ্ধ শক্তি অঞ্চল। তো এখান থেকে আমি একটু সংজ্ঞাটা আরেকবার বলে দিই যে নিষিদ্ধ ব্যান্ডের সংজ্ঞাটা কি আর আমার নিষিদ্ধ শক্তি ব্যবধানের সংজ্ঞাটা কি। তো এইভাবে সংজ্ঞাগুলো দেয়া হয় যে যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মাঝের শক্তির পাল্লাকে নিষিদ্ধ শক্তি ব্যান্ড বলে। যে পরিবহন ব্যান্ড এবং যোজন ব্যান্ডের মাঝখানে যে ব্যান্ড বা মাঝখানে যে শক্তির পাল্লা, সেটাকে বলা হয় আমার নিষিদ্ধ শক্তি ব্যান্ড। এর পরবর্তীতে যদি বলি নিষিদ্ধ শক্তি ব্যবধানটা কি, দুটি শক্তি ব্যান্ডের মধ্যে শক্তির ব্যবধানকে বলা হয় কি? শক্তি নিষিদ্ধ শক্তি ব্যবধান। তো নিষিদ্ধ শক্তি ব্যবধানটা কি আমি আরেকবার যদি বলি, যে নিষিদ্ধ শক্তি ব্যবধানটা হলো এরকম, যে এটা একটা ব্যান্ড, এটা একটা ব্যান্ড, এটা একটা ব্যান্ড, এই ব্যান্ডের মাঝখানে দুটি পাশাপাশি ব্যান্ডের মাঝামাঝি যেই অংশটা, সেটাকে বলা হয় কি? আমার নিষিদ্ধ শক্তি ব্যবধান। তো নিষিদ্ধ শক্তি ব্যবধান বিষয়টা বললাম। তো তার মানে এখন কি আসে বিষয়টা, যে দুটি শক্তি ব্যান্ডের মাঝখানে
যে শক্তির ব্যবধান, দুইটা এই শক্তি ব্যান্ড এবং এই শক্তি ব্যান্ডের মাঝখানে যে শক্তির ব্যবধানটা, সেই শক্তির ব্যবধানটাকে আমরা বলি নিষিদ্ধ শক্তি ব্যবধান। আর লাস্টে যেটা চলে আসে সেটা হলো কি নিষিদ্ধ অঞ্চল, মানে এটা বলেছিলাম কি এই দুইটার শক্তি মানে এই শক্তির ব্যান্ডের মাঝখানে একটা অঞ্চল আছে যেখানে কোনো ইলেকট্রন থাকতে পারে না, একে আমরা বলি নিষিদ্ধ শক্তি অঞ্চল। এবার ব্যান্ড তত্ত্বের আলোকে পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহী বিষয়টাকে যদি আমরা এখন আলোচনা করি, যে ব্যান্ড তত্ত্বের আলোকে এই বিষয়গুলো আসলে এখন ব্যাখ্যা করব যে কোনটা আসলে কি। ঠিক আছে, তো এখন আমরা এই অংশটা একটু মুছে দিব। এইগুলো মুছে দিয়ে আমরা একটু নতুন একটা চিত্র আঁকবো। এই অংশটা মুছে দিলাম, মুছে দিয়ে এখন আমরা একটা নতুন চিত্র দেখব, যে নতুন চিত্রটা আসলে কিরকম। যে ধরো আমার ব্যান্ড তত্ত্বের আলোকে পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহী পদার্থের, প্রথম কথা হলো আমরা পরিবাহী নিয়ে কাজ করি। পরিবাহীর ক্ষেত্রে ঘটনাটা কি হয়, এরকম ধরো একটা, এটা ধরো প্রথম শক্তি স্তর, এই প্রথম শক্তি এটা ধরে নাও যে এটা কি যোজন স্তর বা যোজন ব্যান্ড কল্পনা করে, এটা হলো কি আমার যোজন ব্যান্ড। এই যোজন ব্যান্ডের উপরে আমার পরিবহন ব্যান্ডটা থাকে সাধারণত। তো এই পরিবহন ব্যান্ডটা যখন ধরো, এই পরিবহন ব্যান্ডের বিস্তারটা হলো এরকম যে এর সাথে আসলে সে ওভারল্যাপ করে ফেলে। ঠিক আছে, এর সাথে আসলে সে ওভারল্যাপ করে ফেলে। তার মানে এই যে দেখো এই অংশটা, এই রিজিয়নটা আসলে দুইটার ওভারল্যাপিং পয়েন্ট, মানে এই অংশটা আসলে দুইটার মধ্যেই অবস্থিত। তার মানে এটা হলো দুইটার জন্য কমন এরিয়া। তো এর ক্ষেত্রে মানে যেটা হলো আমার পরিবাহী পদার্থের ক্ষেত্রে এই যোজন ব্যান্ডটা, এটাকে যদি আমরা বলি যোজন ব্যান্ড, আর এর উপরে যেটা থাকে সেটা হলো পরিবহন ব্যান্ড। যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ড কি হয়, পরস্পর উপরিপাতিত হয় বা ওভারল্যাপড হয়। তো যখন এই ওভারল্যাপ হয় তখন কি হয় বিষয়টা দেখো, এই দুইটা যেহেতু ওভারল্যাপ মানে একটার উপর আরেকটা এরকম মানে সংযুক্ত, তখন ঘটনা যেটা ঘটে, এখান থেকে অধিক সংখ্যক ইলেকট্রন পরিবহন ব্যান্ডে খুব সহজে অনায়াসেই চলে যেতে পারে, যার কারণে আমরা পরিবহন ব্যান্ডে অধিক পরিমাণ ইলেকট্রন পাই। এবং যখন আমরা পরিবহন ব্যান্ডে বেশি পরিমাণ ইলেকট্রন পাই, তখন আমরা বলতে পারি যে বেশি পরিমাণ ইলেকট্রন আসলে তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করবে, যার ফলে আমরা পরিবাহীর ক্ষেত্রে আসলে পরিবহনটা বেশি পাই, মানে পরিবাহী পদার্থ বেশি পরিমাণ তড়িৎ পরিবহন করতে পারে। এবার যদি আমরা আসি যেটাকে বলি আমরা অর্ধপরিবাহীর বিষয়টা কি। অর্ধপরিবাহীর আগে আমরা দেখে নিব যে অপরিবাহী যদি হতো তাহলে কি হতো। অপরিবাহীর ক্ষেত্রে এরকম ধরো, এটা হলো আমার যোজন ব্যান্ড, আর ধরো এটা হলো আমার কি, এটা হলো আমার পরিবহন ব্যান্ড। তার মানে যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মাঝখানে কিন্তু ওভারল্যাপ তো পরের কথা, মাঝখানে একটা হিউজ মানে ডিস্টেন্স থাকে। এবং এটা কিসের ডিস্টেন্স, সেটা হলো একটা এনার্জি ডিস্টেন্স বা এনার্জি গ্যাপ থাকে। এবং এটা দেখা গিয়েছে যে এটা হয় কত, 6 ইলেকট্রন ভোল্ট থেকে 15 ইলেকট্রন ভোল্ট, এই পরিমাণ শক্তির ব্যবধান থাকে। এই পরিমাণ শক্তি পেলে এখান থেকে ইলেকট্রন ওই জায়গায় যাবে, এই যোজন ব্যান্ড থেকে ইলেকট্রন পরিবহন ব্যান্ডে যাবে যদি 6 ইলেকট্রন ভোল্ট থেকে 15 ইলেকট্রন ভোল্ট পরিমাণ শক্তি পায়। এখন সাধারণত কক্ষ তাপমাত্রায় এই পরিমাণ শক্তির যোগান থাকে না যে ইলেকট্রনটা এখান থেকে এই পর্যায়ে চলে যাবে। সে কারণে অপরিবাহী পদার্থগুলো সাধারণত তাদের যে পরিবহন ব্যান্ড সেখানে আমরা কোনো ইলেকট্রন পাই না। কিন্তু এর ক্ষেত্রে কিন্তু অনেক ইলেকট্রন এখানে চলে যাবে, এখান থেকে এই যে এখানে চলে যাবে, এখান থেকে এখানে চলে যাবে, এখান থেকে এখানে চলে যাবে, যার ফলে পরিবহন ব্যান্ডে আমরা ইলেকট্রন পাই। কিন্তু এখান থেকে ইলেকট্রনকে এখানে যেতে হলে হিউজ পরিমাণ একটা শক্তি দিতে হয়। এখন এই শক্তিটা তো যোগান দিতে হবে, এই শক্তির যোগান না থাকার দরুন ইলেকট্রনগুলো আসলে পরিবহন ব্যান্ডে অবস্থান করে না। পরে অপরিবাহী পদার্থ ইলেকট্রন কি করে না, ইলেকট্রন মানে পরিবহন ব্যান্ডে কোনো ইলেকট্রন না থাকার কারণে তড়িৎ পরিবহন করে না। এবার যদি আমরা যে বিষয়টা বলি যে সেটা হলো যে দেখো এখানে আপেক্ষিক রোধের একটা বিষয় আছে। পরিবাহী পদার্থের ক্ষেত্রে আপেক্ষিক রোধের মানটা হলো 10⁻⁻12 ওহম মিটার, রো ইকুয়াল টু 10⁻⁻12 ওহম মিটার। এটা কি পরিবাহী পদার্থের ক্ষেত্রে আপেক্ষিক রোধের মান। এই রোধের মান থেকে তুমি জাজ করতে পারছো যেহেতু রোধের মানটা খুবই কম, তো এই রোধের মানটা কম হওয়ার পিছনে এটাই একটা কারণ যে এই দুইটা পরিবহন ব্যান্ড এবং যোজন ব্যান্ডটা পরস্পর ওভারল্যাপ করছে, ফলশ্রুতিতে এখান থেকে ইলেকট্রন খুব সহজে ওইখানে পাস করতে পারছে, এবং এই কারণে আমার আসলে আপেক্ষিক রোধ বা রোধের পরিমাণটা কম। রোধের পরিমাণটা কম হওয়ার কারণে ইলেকট্রন পরিবাহিতাও বেশি বা তড়িৎ পরিবহনটা বেশি হয়। কিন্তু এই ক্ষেত্রে যে বিষয়টা ঘটে অপরিবাহী পদার্থের ক্ষেত্রে রো এর মানটা হয় 10⁻12
ওহম মিটার। ঠিক আছে, দেখো এটার থেকে কিন্তু এটা বিশাল একটা বড় ভ্যালু। ঠিক আছে, এরকম বড় যদি আমার ওহম মিটার মানের যদি আপেক্ষিক রোধ থাকে, তাহলে তুমি বুঝতেই পারছো এখানে হিউজ একটা শক্তির গ্যাপ আছে। তো এই শক্তির গ্যাপ থাকার কারণে ইলেকট্রনটা সাধারণত এখান থেকে এখানে যেতে পারে না। কারণ কি, এরকম একটা বড় রোধ সৃষ্টি হয়ে যায়, এবং রোধ সৃষ্টির কারণটা কি, এই দুইটার মধ্যবর্তী ডিস্টেন্সটা বা এই দুইটার মধ্যবর্তী যে এনার্জি গ্যাপটা, সেই এনার্জি গ্যাপটাই এরকম রোধের পিছনে কারণ। আর যদি এখন আমরা বলি যে ইয়ের ক্ষেত্রে, এই যেটাকে বলা হয় যে হলো আমার অর্ধপরিবাহী পদার্থের ক্ষেত্রে, অর্ধপরিবাহী পদার্থের ক্ষেত্রে চিত্রটা কিরকম, এরকমই, কিন্তু কথা হলো ডিস্টেন্সটা একটু কম। ঠিক আছে, ধরো এরকম একটা, এটা হলো আমার একটা যোজন ব্যান্ড, এর উপরে থাকবে আমার একটা পরিবহন ব্যান্ড, মাঝখানের ডিস্টেন্সটা দেখো এই অপরিবাহীর মতো এত বেশি না, আবার ওভারল্যাপও করেনি, এরকম একটা মাঝামাঝি অঞ্চল। এবং এখানে শক্তির গ্যাপটা হলো 1.1 ইলেকট্রন ভোল্ট অপেক্ষা কম। ঠিক আছে, মানে 1.1 ইলেকট্রন ভোল্ট অপেক্ষা কম শক্তির ব্যবধান থাকে। তো এই কারণে ইলেকট্রনগুলো চাইলে এখান থেকে যখন তাপ দেওয়া হয় তখন ইলেকট্রনটা উপরে চলে যায়। তখন আসলে অর্ধপরিবাহীগুলো ইলেকট্রন মানে পরিবহন ব্যান্ডে ইলেকট্রন থাকার কারণে এরা তড়িৎ পরিবহন করতে পারে। এবং এদের ক্ষেত্রে আমার যে এটা বললাম, এটার ক্ষেত্রে আপেক্ষিক রোধ, এর ক্ষেত্রে আপেক্ষিক রোধ, আর এর ক্ষেত্রে আপেক্ষিক রোধটা হয় 10⁻⁻12 ওহম মিটার, সরি -4, 10⁻⁻4 ওহম মিটার। ঠিক আছে, এই পরিমাণ আপেক্ষিক রোধ থাকে। তো এখন দেখো পরম শূন্য তাপমাত্রায়, মানে তাপমাত্রা যখন খুবই কম, তখন আসলে আমার এই যে সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী, অর্ধপরিবাহীটা আসলে অন্তরক বা কুপরিবাহীর মতো আচরণ করে। কি কারণে করে, দেখো যখন সে তাপমাত্রা বেশি থাকে, তখন তার কাছে কি আসে, তাপ শক্তি বেশি থাকে। তো তাপ শক্তি বেশি থাকলে এই ইলেকট্রনগুলো এই 1.1 ইলেকট্রন ভোল্টের চেয়ে কম শক্তির ব্যবধান থাকার কারণে, ধরো এরকম একটা মানে এই রেঞ্জের ভিতরে একটা মান, তার মধ্যে তাপ শক্তি মানে তাপ শক্তির যোগান থাকে তাপমাত্রার ফলে, এই সেই তাপ শক্তি নিয়ে সে এখান থেকে এখানে জাম্প করে, ফলশ্রুতিতে আমরা ইয়েটা পেয়ে থাকি, মানে তড়িৎ পরিবহনটা পেয়ে থাকি, কারণ পরিবহন ব্যান্ডে ইলেকট্রন গমন করে। কিন্তু যখন আমরা তাপমাত্রাটা খুবই কমিয়ে দিব, তখন যে ঘটনাটা ঘটবে যে এখানে সেই পরিমাণ তাপ শক্তির যোগান থাকবে না। যে মানে কি পরিমাণ তাপ শক্তির যোগান থাকবে না, যে পরিমাণ তাপ শক্তি তার এখান থেকে এখানে যাওয়ার জন্য প্রয়োজন, সেই পরিমাণ তাপ শক্তির যোগান না থাকার কারণে সেক্ষেত্রে মানে নিম্ন তাপমাত্রায় বা যা পরম শূন্য তাপমাত্রায় অর্ধপরিবাহীগুলো কুপরিবাহীর মতো আচরণ করে। এখানে লিখে দিলাম যে পরম শূন্য তাপমাত্রায়, পরম শূন্য তাপমাত্রায়, পরম শূন্য তাপমাত্রায়, তাপমাত্রায় তাপমাত্রায় কি হয়, অর্ধপরিবাহী কার মতো আচরণ করে, অর্ধপরিবাহী কুপরিবাহীর মতো আচরণ করে। কুপরিবাহী, 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 ঠিক আছে, কুপরিবাহীর ন্যায় আচরণ করে। তো এখন এটা বুঝলা যে কি হয় বিষয়টা। তো পরবর্তীতে এখন যদি আমরা আরেকটা বিষয় দেখি, যে এখানে মোটামুটি ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা যাব যে অপরিবাহীর ক্ষেত্রে কি বললাম, অপরিবাহী পদার্থের ক্ষেত্রে আমার কি হয় না, এই পরিবহন ব্যান্ডে কোনো ইলেকট্রন থাকে না, এই কারণে আসলে তড়িৎ পরিবহনও হয় না। আর অপরিবাহীর ক্ষেত্রে যোজন ব্যান্ড যেটা, মানে এখানে যোজন ব্যান্ডে ক্ষেত্র বিশেষে ইলেকট্রন থাকে না। কখন থাকে না, সরি ইলেকট্রন থাকে না বললাম, আসলে ইলেকট্রন থাকে কিন্তু মানে ইয়ে থাকে, মানে অষ্টকপূর্ণ থাকতে পারে। এই যে ইলেকট্রন যেগুলো আছে এই এর ক্ষেত্রে, অপরিবাহীর ক্ষেত্রে, অপরিবাহীর ক্ষেত্রে অষ্টকপূর্ণ থাকতে পারে। কার কোন জায়গার মধ্যে যোজন ব্যান্ডের ইলেকট্রনগুলো অষ্টকপূর্ণ যদি হয়ে থাকে, তখন তখন অপরিবাহী নিয়ে আচরণ করতে পারে। আবার আংশিক অর্ধপূর্ণ অবস্থায়, আসলে আংশিক পূর্ণ অবস্থায় এই যোজন যে ব্যান্ডটা, সেই যোজন ব্যান্ড থেকে ইলেকট্রন ওইখানে নাও যেতে পারে, ফলশ্রুতিতে পদার্থটা অপরিবাহী হয়ে যেতে পারে। এখন আমরা যে বিষয়টা আসবো সেটা হলো সেমিকন্ডাক্টরের প্রকারভেদ সম্পর্কে। তো সেমিকন্ডাক্টর প্রকারভেদ কয় রকম, এরকম দুই রকম হয়ে থাকে। একটা বলা হয় ইন্ট্রিনজিক, আর একটাকে বলা হয় এক্সট্রিনজিক। তো ইন্ট্রিনজিক যেটা সেটা হলো বিশুদ্ধ, আর এক্সট্রিনজিক যেটা সেটা হলো অবিশুদ্ধ। তো ইন্ট্রিনজিক কে বলা হয় বিশুদ্ধ, স্বকীয় বলা হয়, এর পরবর্তীতে বলা হয় অন্তর্জাত, আরো কিছু নাম আছে। তাহলে বিশুদ্ধ বলা হয়, তারপরে কি বলা হয়, স্বকীয় বলা হয়, স্বকীয়, স্বকীয়, আর কি বলা হয়, অন্তর্জাত, 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 এইভাবে মনে হয় লেখা হয়।
আচ্ছা যাক, অন্তর্জাত এটা। আর এর ক্ষেত্রে বিশুদ্ধর জায়গার মধ্যে অবিশুদ্ধ, এর নাম কি অবিশুদ্ধ, অবিশুদ্ধ এক্সট্রিনজিক যেটা সেটা লিখছি কি, সেটা কি অবিশুদ্ধ, অবিশুদ্ধ। পরবর্তীতে আরো কি নাম আছে, বহির্জাত, বহির্জাত, ঠিক আছে, বহির্জাত। আর ইংরেজি নামটাতে দেখলাই, সেটা হলো আমার এক্সট্রিনজিক। তো একটা সেমিকন্ডাক্টরের যদি একটা চিন্তা করো যে সেমিকন্ডাক্টর যদি হয় একদম পিওর, মানে এর মধ্যে অন্য কোনো পদার্থ না থাকে, তখন আমরা সেটাকে কি বলি, সেটাকে বলে থাকি আমরা ইন্ট্রিনজিক। ধরো একটা খণ্ড আছে, এটার মধ্যে জাস্ট শুধু সিলিকনই আছে, এর মধ্যে অন্য কোনো পদার্থ নাই, তখন আমরা তাকে বলি ইন্ট্রিনজিক। আর এক্সট্রিনজিক কখন বলি, ধরো এরকম অনেকগুলো সিলিকন আছে, এরকম সিলিকন আছে অনেকগুলো, এর মাঝখানে ধরো তুমি আরো একটা অন্য একটা পদার্থ এক্স ওয়াই জেড কিছু একটা যুক্ত করে দিলা, তো তখন এই আমার ইয়েটা, এই যেই সেমিকন্ডাক্টরটা সেটা কি হয়, এক্সট্রিনজিক হয়ে যায় বা বহির্জাত হয়ে যায় বা অবিশুদ্ধ হয়ে যায়। আর ইন্ট্রিনজিক কখন থাকে, ধরো জাস্ট সিলিকন সিলিকন সিলিকনই আছে, তাহলে এটাকে তুমি কি বলবা, সেই মানে সেই সেমিকন্ডাক্টর হলো ইন্ট্রিনজিক বা বিশুদ্ধ বা স্বকীয় বা অন্তর্জাত। তো ইন্ট্রিনজিক থেকে এক্সট্রিনজিক করার একটা বিশেষ সুবিধা বা ফায়দা আছে, কিরকম, সেটা হলো যে আমরা যেসব দেখি নর্মালি, যেসব বিশুদ্ধ বা ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর দেখি, এগুলোর পরিবাহিতা খুবই কম হয়ে থাকে এবং এদের রোধের মানটা খুবই বেশি হয়ে থাকে, আপেক্ষিক রোধের মানটা বেশি হয়ে থাকে, যার ফলে তড়িৎ পরিবহন এরা একটু কম করে। কিন্তু যখন আমরা করি, মানে এক্সট্রিনজিকের ক্ষেত্রে দেখি যে কি হয়, এক্সট্রিনজিক যখন কিছু নির্দিষ্ট যোজনী সম্পন্ন ইলেকট্রন করা হয়, মানে সিলিকন বা এরকম সেমিকন্ডাক্টরের সাথে যুক্ত করা হয়, তখন ঘটনা যেটা ঘটে যে আমার ওই সেমিকন্ডাক্টরটার পরিবাহিতাটা বৃদ্ধি পেয়ে যায়, বা সেমিকন্ডাক্টরের পরিবাহিতা যখন বৃদ্ধি পায়, তখন অটোমেটিকলি কি হয়, আমার কিন্তু পরিবাহিতা বৃদ্ধি পেলে লাভ, কারণ তড়িৎ পরিবহন হবে। তো সেই জন্য আসলে এই ক্ষেত্রে সাধারণত বিশুদ্ধ স্বকীয় বা অন্তর্জাত সেমিকন্ডাক্টর ব্যবহার না করে এর মধ্যে বিভিন্ন ধরনের ভেজাল দ্রব্য মিশ্রিত করে বা ইম্পিউরিটিস যুক্ত করে, এবং অবশ্যই সেটা একটা পরিকল্পিত উপায়ে, মানে এরকম ভেজাল দ্রব্য যুক্ত করে এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর তৈরি করা হয়ে থাকে। এবং এই যে প্রক্রিয়ায় আমরা একটা নির্দিষ্ট যোজনীর, মানে যোজনীর অপদ্রব্য আমরা কি করি, সেমিকন্ডাক্টরের ভিতরে প্রবেশ করাই, তাকে বলা হয় ডোপিং। এই যে দেখো এখানে লেখা আছে ডোপিং, ঠিক আছে। নির্দিষ্ট যোজনীর পরমাণু আমরা কি করি, এই ইন্ট্রিনজিক বা যাকে বলি বিশুদ্ধ সিলিকন খণ্ড বা সিলিকনের কোনো যন্ত্রাংশ সেখানে যুক্ত করি, তখন আমরা আসলে কি করি, এটাকে বলা হয় ডোপিং। আর ডোপিংয়ে যে পদার্থটা ব্যবহার করা হয় তাকে বলা হয় হলো আমার ডোপেন্ট, ঠিক আছে। ডোপিংটা কি, ডোপিংটা হলো ইন্ট্রিনজিক থেকে এক্সট্রিনজিক করার প্রক্রিয়া, মানে বিশুদ্ধ ছিল সেখানে আমরা নির্দিষ্ট যোজনীর বা নির্দিষ্ট যোজ্যতার আমরা কিছু ইম্পিউরিটিস বা ভেজাল যুক্ত করি, একে বলা হয় ডোপিং। আর যাকে ভেজাল হিসেবে যুক্ত করা হয় তাকে বলা হয় ডোপেন্ট। তো এটাই ছিল মোটামুটি আলোচনা, দেখি আমি আর কিছু বলা বাদ আছে কিনা এখানে। আচ্ছা, তাহলে আমি যদি একটু বলি যে এখানে এই যেটা ইন্ট্রিনজিক, ইন্ট্রিনজিকের সংজ্ঞাটা কি, এভাবে যে অর্ধপরিবাহীতে কেবলমাত্র মানে একটি মাত্র পদার্থ নিয়ে গঠিত, মানে তাকে বলা হয় হলো আমার এই ইন্ট্রিনজিক বা বিশুদ্ধ সেমিকন্ডাক্টর। আর এক্সট্রিনজিক কি, যেখানে আসলে ভেজাল যুক্ত করা হয় তাকে বলা হয় এক্সট্রিনজিক বা অবিশুদ্ধ সেমিকন্ডাক্টর। আর এখন এখানে যদি আর কিছু বলা আছে যে বিশুদ্ধ অর্ধপরিবাহীতে পরিবাহিতা সৃষ্টির জন্য তাপ প্রয়োগ করতে হয়, কিন্তু অপদ্রব্য মিশ্রিত করলে পরিবাহিতা প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়। দেখো এই যে যেটা আমার সেমিকন্ডাক্টর, এই সেমিকন্ডাক্টরে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি করলে আমরা দেখেছিলাম যে আসলে কি হয়, পরিবাহিতা সৃষ্টি হয়। তো কিন্তু যখন তারা দেখেছে যে তাপমাত্রা বৃদ্ধি করে যে পরিমাণ তড়িৎ পরিবাহিতা পাওয়া যায়, তার চেয়ে আরো বেশি পরিমাণ তড়িৎ পরিবাহিতা পাওয়া যায় এইভাবে, যে আমরা যদি এখানে ইম্পিউরিটিস বা ভেজাল যুক্ত করি, তখন এর যে মানে যেটা হলো পিওর যেটা বা বিশুদ্ধ সেমিকন্ডাক্টর, তার তুলনায় তড়িৎ পরিবাহিতাটা ব্যাপক হারে বৃদ্ধি পায় এবং আপেক্ষিক রোধার মানটা ব্যাপক হারে হ্রাস পায়। ফলশ্রুতিতে আমরা আসলে এই এরকম ডোপিং করেই মূলত সেমিকন্ডাক্টর গুলোকে ইউজ করি এবং সেগুলোই বেশি ফ্রুটফুল। তো এটাই ছিল মোটামুটি আজকের আলোচনা, এর মধ্য দিয়ে আমরা আজকের ক্লাসটা শেষ করছি। তো সবাইকে দেখার জন্য ধন্যবাদ। পরবর্তীতে সেমিকন্ডাক্টরের উপর সেকেন্ড লেকচারটা আসবে। সবাইকে দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আমি ক্লাসটা শেষ করছি। আসসালামু আলাইকুম।